আপনি আইনের ছাত্রী, তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টির সাথে একেবারে জড়িয়ে রয়েছিলেন, এবং ভারতীয় জনতা পার্টির যেখানেই ভারতীয় জনতা পার্টির উপর এখন আঘাত অবধি আমি নেমে ভারতীয় এসেছে। জনতা পার্টির সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা। বর্তমানে এবং আগামী দিনেও আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে জড়িত থাকছি। আচ্ছা। হুম। কি হুম। কি কি হয়েছে ঘটনা, আপনার সাথে যে ঘটনা সামনে আসছে, এই ঘটনার প্রেক্ষিতে কি বলবেন, কি ঘটেছে? দেখুন, আমাদের পার্টি প্রোটোকল গুলো অনেকটা টাফ, মানে ওয়েল রেজিমেন্টের একটা দল। মানে ভারতীয় জনতা পার্টি একটা বৃহৎ দল, এবং ভারতীয় জনতা পার্টির ধ্বংসাবশেষ এই হিন্দুত্ববাদী, কট্টর হিন্দুত্ববাদী সংযুক্তা সামন্ত, তার পক্ষে মেনে নেওয়া খুবই অসমীচীন বলা যায়। কারণ দিনে দিনে যে পার্টিটাকে আজকে 2014 সাল থেকে আমাদের মাননীয় দিলীপ ঘোষ মহাশয়ের হাত ধরে সেই পার্টিটাকে ছোট থেকে বড় করেছি, যখন বিজেপির ঝান্ডা ধরার কেউ ছিল না, হুম। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি আমার পার্টির অক্লান্ত একনিষ্ঠ একজন সৈনিক হিসাবে আমি মনে করেছি যে আমার পার্টিটাকে ধ্বংসাবশেষ হয়ে যাওয়ার থেকে বাঁচানোটা একান্তই প্রয়োজন। কারণ হিন্দুত্ব মানে কারোর বিছানায় গিয়ে টিকিট পাওয়া নয়। হিন্দুত্ব, কট্টর সনাতনী হিন্দু নারী মানে এটাই, নিজের আত্মসম্মান, সম্ভ্রম সবটাকেই বিসর্জন না দিয়ে নিজের মেধার মাধ্যমে নিজের রক্ত মাটিতে দিনের পর দিন ফেলে এবং নিজের ঘাম মাটিতে ফেলে মিশিয়ে দিয়ে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি থেকে যে বড় বড় এমএলএ এমপি আজকের দিনে দাঁড়িয়ে দেখা যায় যে নেতা, সেই নেতাদেরকে আজকে আমরা তৈরি করেছি। আজকে ছাত্র জীবন থেকে 17.5 বছর বয়স থেকে আজকে আমাদের মাননীয় জগন্নাথ সরকার এমপি, আমাদের যিনি বর্তমানে সিটিং এমপি, তার ভোট প্রচার করেছি। আমাদের কলেজে আজকে রাজনীতি করা যেত না। একজন মহিলা হিসাবে, আরএসএস এর সমাজ সেবিকা হিসাবে বাচ্চাদেরকে স্লেট বিতরণ করা, বাচ্চাদেরকে পড়ানো, তাদেরকে শিক্ষায়ন করা, এবং লুকিয়ে লুকিয়ে ওইটুকু মেয়ে 17.5 বছর বয়সে আমি যখন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আমার আইন স্নাতকের পড়াশোনা করতে যাই, বাড়ির থেকে লুকিয়ে আমরা পার্টির কাজ করেছি, আজকে সমাজের কাজ করেছি, দেশের কাজ করেছি। আজকের দিনে দাঁড়িয়ে যখন এই অমিতাভ চক্রবর্তীর মতন করাপ্টেড নেতা আমাদেরকে বলে দেয় যে তুমি টাকা দাও, মিনিমাম 3 কোটি টাকা না দিলে আজকে আমি এই বেলডাঙ্গা মুর্শিদাবাদের যে মামলা, প্রথম মামলা আমি করেছি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু বেলডাঙ্গা মুর্শিদাবাদ মামলা প্রথম করেনি, প্রথম করেছে সংযুক্তা সামন্ত। মানুষের জানা উচিত আজকে সন্দেশখালীর মামলা প্রথম লড়াই করেছে সংযুক্তা সামন্ত, হিন্দুদের জন্য একনিষ্ঠভাবে লড়াই করেছে সংযুক্তা সামন্ত। আজকে সেই শুভেন্দু অধিকারী মহাশয় আজকে আজকে হিন্দুত্বের নামে হিন্দু নারীদের একের পর এক এই ধরনের নোংরা ঘটনার পরেও তিনি চুপ থেকেছেন, শুধু মিডিয়াবাজি করে, মিডিয়াকে শোকজ না করে দেখে কিন্তু মিডিয়া দেখে সংযুক্তাদি 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 এইখানে তো বলতে হচ্ছে, যেভাবে আপনি সন্দেশখালী, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ একাধিক মামলায় আপনি সেই জায়গায় একজন আইনজীবী হয়ে যে লড়াই দিয়েছেন এই ভারতীয় জনতা পার্টির জন্য, তারা আজকে বলছে বেড শো এর কথা। আজকে যে রাজ্য সভাপতি আমাদের মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তাকে আমরা খুব খুশি হয়েছিলাম যে তিনি একজন শিক্ষিত লোক, তিনি শিক্ষার কথা বলবেন, তিনি আমাদেরকে অন্তত আমাদের মহিলাদের মর্যাদাটা দেবেন। কিন্তু কি হিন্দুত্ববাদী রাজনীতি এরা করে! হিন্দুত্ব নামটা নিয়ে আজকে এরা গরু কেটে কেটে খেতে দেখা যাচ্ছে আমাদের বিরোধী দলনেতাকে। আজকে এই যে গরু খাওয়ার, যে গো মাতাকে আমরা পুজো করি, যে তুলসী তলায় আমরা বাতি দিই প্রতিদিন সন্ধ্যায় বাংলার কোটি কোটি মা বোনেরা, আজকে সেই হিন্দুত্বকে অপমান যখন এই শুভেন্দু অধিকারী করে দিচ্ছে, তখন গলায় আওয়াজ তোলার কেউ নেই। ভয় পেয়ে আজকে আমি সেইটার বিরোধিতা করে আমি আজকে আওয়াজ তুলেছি, এবং এই শ্রমিক ভট্টাচার্য মহাশয়, যাকে আমরা এত সম্মান করেছি, এত শ্রদ্ধা করেছি, সেই শ্রমিক ভট্টাচার্য মহাশয় তার বাড়িতে আমাদেরকে বারবার বারবার করে ডাকা। আজকে অনেক মহিলা হয়তো বলতে পারবে না, সেই মহিলাদেরকে ঘরে ডেকে এনেছে। আজকে আমি আইনজীবী, আইনের ছাত্রী, কাউকে ভয় করি না। আজকে এরা যদি আমার লাইফ রিস্ক করানোর চেষ্টা করে, আজকে যদি আমাকে খুন করানোর চেষ্টা করে, এই শ্রমিক ভট্টাচার্য বা এই শুভেন্দু অধিকারী, আমি সেখানেও ভয় করি না। কারণ মাননীয় সুপ্রিম কোর্ট আমার কাস্টোডিয়ান। আমি জানি আমার গায়ে হাত দেওয়ার আগে মাননীয় সুপ্রিম কোর্ট সুও মোটো অ্যাকশন নিয়ে আমাকে তদন্ত করবে। আমার গার্জেন, আমার পিতার উপরে আমার কাছে আমার মাননীয় দেশের জুডিশিয়ারি সুপ্রিম কোর্ট। তাই আমি এই যে খাতা, এদের এই যে মানে ঘুঘুর যে বাসাটা এরা বেঁধে রেখেছে, কয়েক কোটি কোটি টাকা ইনকাম করে বাড়ি গাড়ি গড়ে নেওয়া। আজকে দেখুন, দক্ষিণ মালদার 49 নম্বর কনস্টিটুয়েন্সি, দক্ষিণ মালদার মানিকচক কেন্দ্রে আমি লড়াই করেছি, গঙ্গা ভাঙন নিয়ে লড়াই করেছি। হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ, জাতি, কাস্ট সমস্ত কিছু হিসাবে আমাকে সাপোর্ট করেছে। আজকে আমার সাপোর্টার সিপিএম এর, আমার সাপোর্টার তৃণমূলের, আমার সাপোর্টার বিজেপির, আমার সাপোর্টার কংগ্রেসের, কোন বাড়ি নেই আমার সাপোর্টার সংযুক্ত সামন্তের সাপোর্টার। কারণ
মেয়ে হিসেবে মনে করেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা আমাকে, আমি শুধুমাত্র নিজের মানে ডিগনিটির সঙ্গে কম্প্রোমাইজ করিনি, কারণ ডিগনিটির সঙ্গে কম্প্রোমাইজ করা মানে আমার হিন্দুত্ববাদী নীতি এবং আদর্শের সঙ্গে কম্প্রোমাইজ করা, সেটা আমি আমার জাত ক্ষত্রিয়, আজকে ক্ষত্রিয়রা জোহর ব্রত করেছিল তবু নিজেদের আত্মসম্মান বিলায়নি, আমি নিজে আগুনে পুড়ে ছারখার হয়ে যাব, তবু আমি রাজ্য সভাপতির এই কুপ্রস্তাবে আমি রাজি হইনি, তাই আমাকে টিকিট দেওয়া হয়নি। কি টিকিট এমন দেওয়া প্রস্তাব হয়েছে করা কাকে? হয়েছিল বিজেপির তরফ থেকে যাতে করে সংযুক্তা স্বর মানে মানে এ এ পুষ্পা ঝুঁকেগা নেই, মানে সমর্থন। এরকম একটা বিষয় চলে এসেছে এই আপনার মধ্যে, সংযুক্তা সামন্তর মধ্যে, যে কি এমন দাবি করা হয়েছিল এদের তরফ থেকে? টাকা, এদেরকে প্রথমত আমাকে টাকা দিয়ে খুশি করতে হবে। আমি যদি টাকা দিতে পারি তাহলে তো কোনো ব্যাপারই নয়। আজকে যে গৌরমণ্ডল 12 ক্লাস পাশ করে বিজেপি কর্মীদের লাশের ওপর নৃত্য করে, আই রিপিট, আমি পুনরায় আবার রিপিট করছি, 2021 সালে যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস দলটা ছেড়ে নিজেকে নারদা কাণ্ডের এই যে ঘটনাগুলো সেখান থেকে বাঁচানোর জন্য, বা এই যে টাকা নিয়েছেন আমরা ক্যামেরায় দেখেছি বারবার বারবার করে, হ্যাঁ, এবং ওই খবরের কাগজে মোড়া। 10 গুণ, হ্যাঁ খবরের হ্যাঁ। কাগজে মোড়া টাকা, জ্যোতিপ্রিয় মল্লিক যদি আজকে একটা দোষ করে থাকেন, তার নামে যদি 10টা অ্যাকিউজেশন থাকে, তাহলে তার 10 গুণ বেশি 100টা অ্যাকিউজেশন আসছিল কিন্তু আজকে আমাদের কারেন্ট যে লার্নের এলওপি তার এগেনস্টে, মানে দা দেন টিএমসি, সেই শুভেন্দু অধিকারী আজকে এলেন। আমি আপনাকে বলে দিচ্ছি এক্সাক্ট 5 দিনের মধ্যে, 4 থেকে 5 দিনের মধ্যে তিনি দল জয়েন করেছেন, মানে ভারতীয় জনতা পার্টি, তার সঙ্গে তার অনেক অনুগামী জয়েন করেছেন। একজন খুব বিশিষ্ট অনুগামী, নামটা আমি আপনাকে বলছি, গৌরচন্দ্র মন্ডল, তিনি 10 পাস না 12 পাস জানি না, মোট কথা এখন ইলেকশন অ্যাফিডেভিটে তিনি 12 পাস দিচ্ছেন। তিনি নাকি শিক্ষক, তার একজন শিক্ষকের আজকে মানে টোটাল ইনকাম তিনি দেখাচ্ছেন 10 থেকে 12 কোটি টাকা লিখিত, তাহলে অলিখিত কতটা সেটা আপনি বাদ দিন, আমি আজকে আইনজীবী হয়ে ওই টাকা ইনকাম করতে পারি না। ওনার হিস্ট্রিটা আমি বলি, 2021 সালে দাঁড়িয়ে আজকে তিনি মানে কোটি কোটি মানুষের জীবন নষ্ট করেছেন এর টাকায়। আমি মানে এসএসসির পরীক্ষা দেবো, মানে চাকরিতে জব দেবে বলে, চাকরিতে তিনি টাকা দেবেন বলে লক্ষ লক্ষ টাকা, এবং সেই টাকার ভাগও দিয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে, এবং সেই টাকার ভাগ যখন শুভেন্দু অধিকারী মহাশয় নিয়েছেন তখন তিনি তার দায়িত্ব নিয়েই ফেলেছেন। আজকে টিকিট ডিক্লেয়ার হওয়ার 6 মাস আগে থেকে ওই গৌরচন্দ্র মন্ডল মানিক চকের 49 নম্বর ওয়ার্ডের আজকে দক্ষিণ মালদার, তিনি বলে বেড়াচ্ছেন শুভেন্দু অধিকারী আমার বাপ। গৌরচন্দ্র মন্ডল পোস্টার ছাপাচ্ছেন, এটা কোনো ওয়েল রেজিমেন্টেড পার্টির কি একটা লক্ষ্য যে আজকে টিকিট ডিক্লেয়ার হওয়ার আগেই সে 6 মাস আগে থেকে সে বলে বেড়াচ্ছে যে আমার নিজের আমি টিকিট পাচ্ছি এই জায়গায়, যে কাকে মেনে নিতে হচ্ছে আমাদের? সে আজকে পঞ্চায়েত ভোটে ভারতীয় জনতা পার্টির যারা সৈনিক তাদের লাশের ওপর দাঁড়িয়ে, তাদের রক্তের ওপর দাঁড়িয়ে বিজেপিকে হারিয়ে তৃণমূল কংগ্রেসকে পঞ্চায়েত নির্বাচনে জিতিয়ে এনেছিল। সেই গৌরচন্দ্র মন্ডল আজকের দিনে দাঁড়িয়ে 2026-এ বিধানসভা ভোটে সে আজকে ওই সেম জায়গা থেকে আজকে সে প্রার্থী, যে জায়গা থেকে সে 2021 সালে অলরেডি হেরে বসে আছে। তাহলে আমরা যদি আজকে নীতি আদর্শের সঙ্গেই আমাদের লড়াই, আজকে আমাদের তো কারোর সঙ্গে কোনো ব্যক্তিগত লড়াই নেই, আমাদের লড়াই নীতি এবং আদর্শের মধ্যে এবং দুর্নীতির বিরুদ্ধে, তাহলে সেই দুর্নীতিবাদ নেতা, সেই আদর্শহীন একজন নেতা যাকে আজকে আমাদেরকে ক্যান্ডিডেট হিসেবে মেনে নিতে হচ্ছে, কেন কেন সংযুক্তা সামন্ত সেই জায়গায় প্রতিটা ঘর থেকে যেখানে তার জন্য আজকে ভোট আসতো, সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, টিএমসি হোক, প্রতিটা ঘরের মনের মধ্যে যে সংযুক্তা সামন্ত ঢুকে বসে আছে, মুসলিম বোনদের মধ্যে যে সংযুক্তা সামন্ত ঢুকে আছে, মুসলিম বোনেদের মাঝে আমি যাই খাই তাদের বাড়িতে থাকি, হিন্দু মুসলমান নির্বিশেষে প্রতিটা বাড়িতে যেখানে তারা আমাকে গ্রহণ করে নিয়েছে, তাহলে সেই সংযুক্তা সামন্ত নয় গৌরমণ্ডল। কেন? কারণ শুভেন্দু অধিকারী একাই নিজেকে বাপত্তি সম্পত্তি মনে করেছে এই দলটাকে, এবং তার পরিবারতান্ত্রিক রাজনীতি চালাচ্ছে। এই দলটা যখন কংগ্রেস নয়, এই দলটা যখন তৃণমূল নয়, তখন কেন কংগ্রেস বা তৃণমূলের যে প্রিন্সিপাল পারিবারতান্ত্রিক এই জায়গা যখন ভারতীয় জনতা পার্টিতে ফলো হচ্ছে, যে ভারতীয় জনতা পার্টিতে আজকে হিন্দুদের আত্মসম্মানকে বলির পাঠা করে আজকে অভিনেতা স্ক্রিপ্ট লেখার মতন, আজকে আমাদের এলওপি অভিনেতা স্ক্রিপ্ট লেখার মতন কাজ করছেন। আজকে কি সত্যি আমাদের কোনো সমস্যায় রাজ্য সভাপতিকে ফোন করলে কখন সবসময় কোনো না কোনো মহিলা তোলেন? এটা আমি হয়তো আপনাকে বলছি, এটা আপনি এরকম হাজার হাজার কর্মী সমর্থকদেরকে আপনি যান, পার্টিকে বুক দিয়ে আগলে রেখেছেন, তাদের কাছে যদি আপনি যান তারাও আপনাকে একই কথা বলবে। আজকে রাত 12টা হোক,
ভোর 6টা হোক, সকাল 8টা হোক, সকাল 10টা হোক, আমরা যদি রাজ্য সভাপতিকে ফোন করি, একজন মহিলা ফোন ধরবেন, তাহলে এটা যদি একটা পার্টির প্রিন্সিপাল হয়, একজন রাজ্য সভাপতি তার মহিলা কর্মীদের সঙ্গে কথা বলার জন্য তাদেরকে যদি ঘরে ডাকেন, তার ব্যক্তিগত জায়গায় ডাকেন, সে যদি কথা বলতে বা রাজনীতি করতে এসছি আমরা মাথার ঘাম ঝরিয়ে, আমরা কারো শ্রদ্ধা সঙ্গিনী হতে কিন্তু আসিনি। কেউ যদি মনে করে দুটো নারী পুরুষের মধ্যে সম্পর্ক কনসেনসুয়াল থাকতেই পারে, অনেকেই বলবেন কনসেনসুয়াল, কিন্তু কনসেনসুয়ালের উপরেও আপনি একটা জিনিস দেখুন, 354B কনফার্মলি এটা অ্যাট্রাক্ট করে আমাদের ভারতীয় ন্যায় সংহিতার এবং আমাদের আইপিসিতে। আপনি কোনো মহিলাকে এমন কোনো কথা, ইভেন আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছে যে ডার্লিং, ডার্লিং শব্দটা তুমি ব্যবহার করতে পারো না একজন মহিলার ক্ষেত্রে, যখন সেই মহিলা সেক্ষেত্রে অপমানিত বোধ করছে, তার ইচ্ছার বিরুদ্ধে তুমি কোনো মহিলাকে ডার্লিং বলতে পারো না, সেটা অফেন্সিভ। যদি তুমি বলো তাহলে তোমাকে ক্ষমা চেয়ে নিতে হবে, বা তুমি মহিলার বিপরীতে তার আত্মসম্মানের বিরুদ্ধে একটা লিঙ্গ বৈষম্য, জেন্ডার ডিসক্রিমিনেশন আমাদের সংবিধান বলে দেয়, আমাদের আর্টিকেল 21, আমাদের সংবিধান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমাদের এটা ক্লিয়ারলি স্টেট করে যে জেন্ডার ডিসক্রিমিনেশন কোনো কাস্ট, ক্রিড, লিঙ্গের উপর ডিপেন্ড করে এটা হতেই পারে না। তাহলে জেন্ডারের উপর ডিপেন্ড করে যে দলে দিনে দিনে, আজকে একটা জিনিস ভাবুন, আমি নিজেকে মহিলা কোনো জায়গা থেকে মনে করি না, আমি প্রথমে মানুষ মনে করি, মানুষ, তারপরে আমি ফার্স্ট জেন্ডার কি, সেকেন্ড জেন্ডার কি, থার্ড জেন্ডার অনেক পরে আসে, অনেক পরে আসে। প্রথম আমার সম্মান, আমার বেঁচে থাকার অধিকার। একটা বায়োলজি, একটা ছেলে আর মেয়ের মধ্যে কিছু ডিফারেন্স থাকে, কিন্তু অন্তত মেয়েদেরকে আমরা পণ্য মনে করি না। যে ওয়েল রেজিমেন্টেড পার্টি আজকে মেয়েদেরকে পণ্য মনে করে, তারা লড়াই করবে মমতা ব্যানার্জি মহাশয়ের সরকারের সঙ্গে। দিল্লির কিন্তু রাজপথে এই দাঁড়িয়ে শুভেন্দু আমি অধিকারী, বিরোধ সংযুক্ত দি, এই শুভেন্দু অধিকারী, এই শ্রমিক ভট্টাচার্য, তারা বলে হিন্দু হিন্দু ভাই ভাই, তারা নারী নিরাপত্তার কথা বলে, আর তারাই নারীর সাথে কিভাবে ব্যবহার করতে হয় তারা জানে না। তারা জানে না, তার কারণ তাদের ক্ষমতার লোভ। একটা ব্যাপার বুঝবেন, এই শুভেন্দু অধিকারী মহাশয়া যিনি মাননীয়া থেকে রাজনীতিটা শিখেছেন, তারাই আমাদেরকে বলে দেন তুমি মিডিয়াতে মাননীয়া বলো কেন। আমি উত্তরে এটাই তাদেরকে উত্তর দিয়েছিলাম যে তিনি আমার মাননীয় সিএম বলে আমি মাননীয়া বলি, আমি প্রধানমন্ত্রীকেও মাননীয়ই বলবো। এই যে তুমি আমাকে এতগুলো প্রশ্ন করলে, এর মধ্যেও কিন্তু আমি বারবার শ্রমিক ভট্টাচার্যকে মাননীয় শ্রমিক ভট্টাচার্য বলেই সম্বোধন করেছি এবং মাননীয় শুভেন্দু অধিকারী বলেই আমি সম্বোধন করেছি। কিন্তু আমার আর্টিকেল 19 রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, যেটা আমার সংবিধান আমাকে দিয়েছে, আমি সেই অধিকারটা এক্সারসাইজ করেছি এবং করব। কিন্তু এনাদের মতন অসভ্রমতার রাজনীতি আমি করিনি, আমি সৌজন্যের রাজনীতি করেছি, সৌজন্যের করেছি। কিন্তু এরা সৌজন্যের কোনো জায়গা রাখেনি, এরা মহিলাদেরকে নরখাদক, যারা এক একটা প্রিডেটর অফ ফিমেল, যারা এক একটা নরখাদক মহিলাদের, তাদেরকে আমি এটা উত্তর দেবই। আজকে যদি মমতা ব্যানার্জির রাজনৈতিক ভুল হয়ে থাকে, তার জন্য দিল্লির রাজপথে দাঁড়িয়ে সংযুক্তা সামন্ত লড়াই করেছে। দিল্লির রাজপথে ন্যাশনাল মিডিয়াতে বিলিয়ন বিলিয়ন ভিউজ, সেটা দেখা গেলে বোঝা যাবে যে সংযুক্তা সামন্ত লড়াই করেছে কি করেনি। কিন্তু মমতা ব্যানার্জিকে কোনোদিন নারী হিসাবে, এই কৌস্তব বাগচি মহাশয়, আপনি দেখুন, যে কৌস্তব বাগচি মহাশয় আজকে শুভেন্দু দাকে বলেছিল গরু খেকো, শুভেন্দু দাকে যে কৌস্তব বাগচি মহাশয় কি বলেছিল যে কাঁথিতে কিভাবে, তাদের তো কোনো বাপত্তি সম্পত্তি নেই, তারা এত কোটি কোটি টাকা সম্পত্তি করলো কি করে, সেই কৌস্তব বাগচি আজকে কংগ্রেস থেকে 1 বছর জয়েন করেনি, আজকে তাকে টিকিট দিয়ে দেওয়া হলো কিসের জন্য? তার বিয়েতে আজকে তারা হীরের আংটি 1, 2 বার 4 বার করে তারা বিয়ে মানাচ্ছে, হ্যাঁ 4 বার করে তারা, আমরা একবার বিয়ে করতে পারি না, খরচা তুলতে পারলে বিরাট ব্যাপার হয়ে যায়। তারা আজকে হীরের আংটি পাচ্ছে, আজকে এলোপির থেকে, আজকে তারা সোনার আংটি পাচ্ছে, আজকে আমরা এত মামলা করার জন্য কাগজ খরচাটুকু পর্যন্ত আমরা এলোপির থেকে পাইনি। মিনিমাম স্ট্যাম্প ডিউটি, কোর্টে যে স্ট্যাম্প ডিউটি যে টাকাটা দিতে হয় না, সেটা পর্যন্ত আমরা পাইনি। তাহলে যে কৌস্তব বাগচি আজকে এই কথা বলছে বলুন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, তাহলে সে কি জানে না? তাহলে আজকে শুভেন্দু অধিকারী কোথায় গেমটা খেলছে, সেট আপ করেছে, আজকে রাজ্য সভাপতি থেকে শুরু করে সমস্ত কিছু ম্যানেজ, এই যে নোংরা যে রাজনীতিটা শুরু করে, আজকে হিন্দু হিন্দু ভাই ভাই, আজকে মুসলমান কিচ্ছু করেনি, অবশ্যই হিন্দু হিন্দু ভাই ভাই। আমার থেকে বড় হিন্দু কি শুভেন্দু অধিকারী? আমি কি কোনোদিনও গরু খেয়েছি, কেউ দেখেছে? আজকে ওরা আমার বিরুদ্ধে যদি এক বলতে পারে, আমি যদি কোনো নোংরামি কোনোদিন করে থাকি, মানে 1% যদি আমি কম্প্রোমাইজ কারোর সঙ্গে করে রাজনীতি করে থাকি, তাহলে তো আমার কোনো নোংরা ফটো ভিডিও কিছু তো থাকবে। আমি তো হলপ করে সই করে স্ট্যাম্প পেপারে আমি বলে দিতে পারি যে আমি আজকে আওয়াজটা তুলতে পারছি, কারণ আমি এদের সঙ্গে ডিনাই করেছি। এরা আমাকে যে কম্প্রোমাইজের জন্য যে টাকা হোক বা শ্রদ্ধা সঙ্গিনী হোক, প্রতিটা জায়গা আমি ডিনাই করে মাথা উঁচু করে আমি বিজেপির ঝান্ডা ধরে আমি রাজনীতি করেছি এবং আমি আগামী দিনেও করব। কিন্তু এই যে নোংরা কীট পাশবিক,
এদেরকে সরাতে হবে। যারা আজকে যে শুভেন্দু অধিকারী আজকে এত কোটি কোটি টাকার সম্পত্তি তৈরি করেছে, কিভাবে তৈরি করেছে? রাজনীতি করে এত বড় লোক হওয়া যায়? আমার আমার ফ্যামিলিও কিন্তু রাজনৈতিক ফ্যামিলি। আমার দাদুও কিন্তু স্বাধীনতা সংগ্রামী ছিলেন, সাতকড়ি সামন্ত। এটা একদম। অন রেকর্ড বলছি, ইংরেজদের আমলে উনি ইংরেজদের সঙ্গে লড়াই করে জেল খেটেছেন, ওনার শরীরে অনেকগুলো হাড় ভাঙা। তিনি জেল খেটেছেন 1 বছরের উপরে, ইংরেজদের মার খেয়েছেন। তাহলে আমি সেই ফ্যামিলির মেয়ে, আজকে কি তার তো কোটি কোটি টাকা ছিল না? কোটি কোটি টাকা কিভাবে একটা মানুষের হতে পারে? কৌস্তব বাগচি আজকে এত বড় বড় কথা বলে আজকে মমতা ব্যানার্জিকে কি বলেছেন কৌস্তব বাগচি? তার একটা, মমতা ব্যানার্জি আজকে একজন মহিলা, আলটিমেটলি তিনি সিএম তো বটেই। সে কিভাবে তার চরিত্র হনন করেছে, সে কিভাবে শারীরিক মানে বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছে, তার মানে নোংরা ভাবে তার ব্যক্তিগত জীবন সেটা নিয়ে কথা বলেছে, এবং কিছু রাইটারের বই নিয়ে উদ্ধৃতি করেছে। আমি সেটা বলবো না, কারণ আমি নিজে একজন নারী হিসেবে আমি মা বগলামুখীর পুজো করি, আমি শক্তির সাধনা করি। মমতা ব্যানার্জি একজন নারী, আমি শক্তির বিরুদ্ধে কথা বলবো না, এটা আমার ধর্ম, এটা আমার হিন্দুত্ব, আমাকে শেখায়নি। তাহলে এই নোংরামি যারা নারীদেরকে রাজনীতিতে না পেরে, মমতা ব্যানার্জি মহাশয়ের স্বাস্থ্যের দুর্নীতির কথা আমি তুলে ধরেছি, কৌস্তব বাগচি কেন তুলে ধরেনি? কৌস্তব বাগচি কেন একজন মহিলার মানে আউটরেজিং অফ মডেস্টি করার জন্য এত বিখ্যাত? বারবার বারবার কোন মহিলা কার সঙ্গে কি করেছে, কার কি ব্যক্তিগত জীবনে কি ছিল না ছিল, এইগুলো নিয়েই যখন এই নেতারা কথা বলে, সেটা আপহোল্ড করে কে? সেটা আপহোল্ড করে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, কংগ্রেস থেকে আসা কৌস্তবকে নিয়ে। এবং তিনি কৌস্তবকেও সেট আপ করে নেন, কারণ কৌস্তব তো একসময় শুভেন্দুর বিরুদ্ধেই বলতো না প্রচুর। প্রমাণ আছে, মানে সেটআপের এক হচ্ছে ভারতীয় জনতা পার্টি মানে সেটআপের রাজনীতি, ভারতীয় জনতা পার্টি মানে মহিলাদেরকে, মহিলা কর্মীদেরকে ডার্লিং কথাটা তকমা পেতে হবে, তবেই হবে রাজনীতি। আজকে এই বঙ্গ ভারতীয় জনতা পার্টির কথা আমি বলবো, বেঙ্গলে মানে আজকের দিনে দাঁড়িয়ে এই নেতাগুলো, এই যে শ্রমিক ভট্টাচার্যের মতন নেতা, এই যে আসলে শুভেন্দু অধিকারী মহাশয়কে তো আমরা আদি বিজেপিরা কেউ মেনে নিতে পারি না, এটা টু বি ভেরি অনেস্ট। কারণ তিনি এসে আমাদের ভারতীয় জনতা পার্টির যে মানদণ্ড সেটা পুরোপুরি নষ্ট করে দিয়েছে, পুরোপুরি। যে দিলীপ ঘোষ মহাশয়কে সিআইএসএফ প্রোটেকশন দিয়ে রাখতে পারেনি, দাদা আমাদের ব্যক্তিগত স্তরেও আমাদের কর্মীদেরকে দাদা বলেছে আমি কিভাবে বেঁচে এসেছে শুভেন্দুর কাছে জানো? ওই শুভেন্দু অধিকারী আজকে জামা বদলে নিয়েছে। আজকে দাদা মারা যেত, দিলীপ দা আজকে বেঁচে গেছে ঠাকুরের অশেষ আশীর্বাদে, মানে কাচের গাড়ি ভেঙে ধাক্কা মেরে তখন শুভেন্দু দা। সংযুক্তদি, এই কথার মধ্যে একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে, আপনিও জানেন বিষয়টি, খুব সামনে থেকে উপলব্ধি করেছেন। কাথি টু কোচবিহার বিজেপির বাইক র্যালি ডাকা হয়েছিল, তখন সভাপতি ছিলেন দিলীপ ঘোষ, যদি ভুল না বলে থাকি সহসভাপতি ছিলেন মুকুল রায়। সেই সময় একেবারে কাথি চত্বরে একেবারে বিজেপি কর্মীদেরকে মেরে রক্ত গঙ্গা বয়ে দিয়েছিল এই শুভেন্দু অধিকারী তখন। আজকে কর্মীরা, আজকে বলো অভিজিৎ বাবু, আজকে যে ছেলেটি আমাদের বেলেঘাটার, আমার নর্থ কলকাতার বাড়ি, আমি বেলেঘাটার ভোটার, তাই আমি বলছি ছেলেটাকে আজকে কিভাবে রক্ত মানে গঙ্গা যমুনা বয়ে গেল। আজকে বেলডাঙায় যখন অশান্তিটা লাগলো, হুমায়ুন কবির বললো যে 30% হিন্দুকে কেটে ভাগীরথী বইয়ে দেবো, গঙ্গা যমুনা বইয়ে দেবো, ভাসিয়ে দেবো, এত রক্ত বইবে। কে মামলা করেছে? সংযুক্তা সামন্ত। শুভেন্দু অধিকারী নিজের ফুটেজটাই নিয়েছে। আজকে আমাদের আরএসএস থেকে শুরু করে এই যে এসজি স্যার, আমাদের অশোক চক্রবর্তী স্যার, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের মানে হেড যিনি, তিনি আজকে যে আমাদের সাপোর্ট দিয়েছেন এনআইএ তদন্ত করার জন্য। যদি একটা মানুষ একটা জিনিস জানবেন, গুরু যদি শিষ্য হন তখন আপনাকে গুরুর মানে সম্মান আপনাকে রাখতেই হবে। আজকে তারা আমাদের গুরু। আজকে শুভেন্দু অধিকারী মহাশয় তার নিজের যে গুরু মানে মমতা ব্যানার্জি মহাশয়, তাকেই তিনি অপমান করেন, তাকেই তিনি তার এই যে এগুলোকে, এই যে কৌস্তব বাগচির মতো নেতাদেরকে কংগ্রেস থেকে এখানে টেনে এনে সেট আপ করে তিনি বলেন যে এর অপমান করো, এই মহিলাকে নারী সম্মানে আঘাত করো। তাহলে মাননীয় সিএম যিনি, তাকে যে ছাড়ে না, আজকে তিনি আমার নেত্রী নন, মমতা ব্যানার্জি মহাশয়া আমার নেত্রী নন, আমার নেতা দিলীপ ঘোষ। আমি আজকে আদিত্যনাথ যোগীর আদর্শে দীক্ষিত, কিন্তু এটা বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া আমার মাননীয় সিএম। আমি যদি তার দল আমার নাও ভালো লাগে, তো তা সত্ত্বেও আমাকে আজকে একটা জায়গায় কপি টু করে, আমি তো গ্রুপ 9 মামলা করি, তাকে আমাকে পার্টি করতে হয় বা তার কাছে আমাকে যেতে হবে। এটা আমাদের গণতন্ত্রের পরিকাঠামো। তাহলে গণতন্ত্রের পরিকাঠামোকে যারা মানে না, শুধুমাত্র একটা সিএম কে ওই নোংরা জায়গায় এনে
চরিত্র নিয়ে, নারী সম্মান নিয়ে আজকে হয়তো এতটা কথা উঠলো বলে দাদা আমি আপনাকে এই উত্তরগুলো দিচ্ছি। একদম। আজকে এই জিনিস আমাকে ভেতর থেকে ভেঙে টুকরো করে দিয়েছে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় চরিত্র নিয়ে কথা বলেছিল। কারণ কোন নারী, সে যে দলের হোক, সে যে রঙের হোক, সে যে দলকে সে সমর্থন করুক না কেন, সে যদি আজকে ইউরোপিয়ান নারীও হয়, সে যদি আমেরিকান নারীও হয়, আমি তো দূরের কথা বলছি, ভারতীয় নারী তো নয়, কোনোদিন একজন নারীর চরিত্র নিয়ে অবমাননাকে সাপোর্ট করতে পারে না। তার বুকের ভেতরের পাঁজর ভেঙে যাবেই। আর যেদিন এই কৌস্তব বাগচি আজকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় চরিত্র তুলে কথা বলেছিল, সেদিন আমার বুকের ভেতরেরও পাঁজরটা ভেঙে গিয়েছিল। আজকে মহামান্য হাইকোর্ট তার কোয়াশিং পিটিশন কিন্তু রিজেক্ট করেছে। আজকে কিন্তু কৌস্তব বাগচির বিরুদ্ধে তদন্ত জারি আছে, তাকে কিন্তু আজকে ব্যাংশাল কোর্টে গিয়ে আজকে জামিন নিতে হয়েছে, সেই মামলা কিন্তু চলছে। তার কারণ নারী সম্মানে আঘাত করা যায় না। আপনারা কতটা জানেন বা উনি হয়তো চেপে দিয়েছেন, এটা আমি তাই জন্য জানিয়ে দিলাম। তাহলে যে নেতারা আজকে, যে এলওপি আজকে কৌস্তব বাগচিকে হায়ার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে অপমান করান, আজকে এই রাজ্য সভাপতি মহাশয় আর আমাদের এই যে ভারতীয় জনতা পার্টির গুণধর নেতারা আজকে মহিলাদের সম্মান হানি করবেন না। এটা খুব সামান্য ব্যাপার ওনাদের জন্য, যে এসো বাড়িতে এসো, তাদেরকে মানে প্রপোজাল দেওয়া, তাদের সঙ্গে মানে সেক্সুয়াল ফেভার চাওয়ার যে প্রপোজাল গুলো দেওয়া, এগুলো এদের কাছে খুব সামান্য বিষয়। তবে একটা ব্যাপার, আমরা নারীরা আমাদেরকে জোট বাঁধতে হবে। এই ধরনের নেতা, এদেরকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আমাদেরকে হিন্দুত্ব বাঁচাতেই হবে। আর এরা হিন্দুত্বটাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে, হিন্দু নারীদের আক্রমণ করে করে, নারী নির্যাতন করে করে। মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ও কিন্তু একজন ব্রাহ্মণ হিন্দু নারী, এই কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। একজন ব্রাহ্মণ হিন্দু নারীকে তারা দিনের পর দিন অপমান করছে। অপমান করে তারা কি করবে? তারা হিন্দুত্ব সরকার করবে? তারা কেন রাজনীতিক আক্রমণ করছে না? তারা কেন রাজনীতিক জায়গায় যেখানে উনি ১,৫০০ দিচ্ছেন সেখান থেকে এখন থেকেই তারা ৫০০ টাকা বাড়িয়ে ২,০০০ টাকার চালু করছেন না? তারা কেন হিন্দু নারীদের জন্য স্পেশাল ফেসিলিটি করছেন না? তারা মানে কেন কেন্দ্রীয় সরকারের সেই জায়গাগুলো নিচ্ছেন? আমরা এটা নিয়ে কথা বলবো যে আমরা কোন জায়গাটা করতে পারি তৃণমূলের থেকে বেটার। আমরা কখনোই প্রতিপক্ষ যে আমাদের হয়ে দাঁড়িয়ে আছে, রাজনীতিতে ৫টা আঙুল নিয়ে একটা মুঠো হয়, একটা শ্রীকৃষ্ণের বাণী, এটা আমার কথা নয়। আজকে যখন তুমি একটা সিন্থেসাইজার থাকবে, একটা হারমোনিয়াম থাকবে, একটা সেতার থাকবে, একটা গিটার থাকবে, একটা তবলা থাকবে, সবকটা মিলেই একটা জায়গায় একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হতে পারে। ঠিক সেই রকম ভাবে তুমি যদি তোমার প্রতিপক্ষকে সম্মানই না করতে পারলে, মহিলা বলে শুধুমাত্র অ্যাটাক করে গেলে আর নিজের দলের মহিলাদেরকে সম্ভব করার চেষ্টা করে গেলে, সেই রাজনীতিতে পশ্চিমবঙ্গ অন্তত কোনোদিন বিশ্বাস করেনি। এরা ভারতীয় জনতা পার্টির নাম বিসর্জন করছে। এই রাজ্য সভাপতিদের সত্বর পদত্যাগ করা উচিত, না হয় এই রাজ্য সভাপতিদের সত্বর সরিয়ে দেওয়া উচিত এবং ভারতীয় জনতা পার্টিকে স্বমহিমায় আবার নতুন করে ফিরিয়ে নিয়ে আসা উচিত। হিন্দুত্বের জন্য তো বটেই, এবং মানে সকল হিন্দুত্ববাদী ভাইদের এটাই আবেদন থাকবে যে তারা মাইনরিটির অধিকারকেও কিন্তু প্রোটেক্ট করবে। আমরা কিন্তু দাঙ্গা লাগানোর কথা বলবো না। দাঙ্গা লাগানোর কথা যে নেতারা বলছে, যে লোপিরা বলছে, তারা কি আজকে যখন দাঙ্গা লাগে তাদের গায়ে একটা নখের আঁচড়ও পড়ে? আমি মানুষকে ভাবতে বলবো, তাদের গায়ে কি একটা নখের আঁচড়ও পড়ে না। তারা শুধু দাঙ্গাটা লাগিয়ে দেয় ক্ষমতার জন্য, ক্ষমতার কায়েম করার জন্য। আজকে ইকোনমি নিয়ে আমরা কথা বলবো, আজকে ইন্টারন্যাশনালি ভারতকে আমরা কোন জায়গায় নিয়ে যেতে পারবো সেটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু এগুলো যে ন্যাক্কারজনক রাজনীতি হচ্ছে, আমি সেটার বিরোধিতা করেছি। আমি তাই জন্য মুখ খুলেছি এবং আমি মনে করেছি সত্যিকারের একজন সাচ্চা হিন্দু এটাই করবে যে অন্যায়ের সঙ্গে আপোষ করে না। আমি আপোষ করিনি, এটা আমার স্টোরি এবং এই জিনিস আমি আপনাদের সঙ্গে অবশ্যই। ছোট্ট একটি খুব ছোট্ট প্রশ্ন, শেষ প্রশ্ন আমার। তাহলে এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, এই গুণধর নেতাদের কথা কি দিল্লির বাবুরা কেউ জানেন না, যারা আসছেন ভোট প্রচার করছেন এবং বড় বড় রেস্তোরাঁয় থাকছেন? হ্যাঁ বলুন। ঠিক, আমি আপনাকে ভাই স্পেসিফাই করবো, আমার কাছে প্রমাণ আছে, আমি তো অ্যাডভোকেট, আমি তো এভিডেন্স ছাড়া কোনো কথা বলি না। অফকোর্স এটা তো বুঝবেই। আমাদের আমি 17th of March দুপুর 2টো নাগাদ, আমি অ্যাপ্রক্স টাইমটা বলতে পারছি না, আমার কাছে ইমেল তো রয়েছে, আমি ঘটনাগুলো সমস্ত ঘটনাটা আমি আমাদের মহামান্য নিতিন নবীনজি, আমাদের বিএল সন্তোষজি, আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় তো বটেই, এবং আমাদের জেপি নাড্ডাজি, এনাদের সকলকে আমি কিন্তু রিটেন আপ করে মানে রাইট আপ করে লিখিত ভাবে আমি জমা করেছি এনাদের অফিসে। আমার দলের কর্মীরা জানেন এবং সেটা আমি আমাদের দলের কিছু উচ্চ স্থানীয় নেতা, আমাদের এমপি জগন্নাথ সরকার মহাশয়, আমাদের দিলীপ দা থেকে শুরু করে আমাদের কিছু নেতৃত্ব বর্গরা আছেন, যাদেরকে আমি জানিয়েছি যে স্যার এইরকম ব্যাপার, এরকম ঘটনা ঘটছে। মানে এমন তো ব্যাপার নয় যে দলের মধ্যে কেউ জানে না। আপনাদের মিডিয়ার সামনে আজকে
হচ্ছে, তার মানে তো এটা নয় যে আমি কাউকে জানাইনি। এবং আমি ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে আমাদের ভূপেন্দ্র যাদব জির যিনি পিএ, মানে ভূপেন্দ্র যাদব জির যেটা পার্সোনাল নাম্বারও, সেখানে আমি রিটেন আপ করে দিয়েছি, রাইট আপ করেছি। আচ্ছা, আমি সুনীল বানসাল জি আমাদের যিনি আছেন প্রভারী মেন এখন দিল্লি থেকে অ্যাপয়েন্টেড হয়েছেন, তাকে আমি ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে আমি লিখিত জমা করেছি। আচ্ছা, আর 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 হ্যাঁ, মোটামুটি কমিটিতে আমাদের যারা আছেন, মানে স্টেট অফিসের যারা কমিটিতে আছেন, যারা সল্টলেক অফিসের, মোটামুটি 10 থেকে 15 জন, 15 জনেরও বেশি হবে, 20 জন আমি সব রাইট আপ করে আমি জমা করেছি। এবং দিল্লির হেড অফিসে আমি গত জাস্ট আমি বলে দিচ্ছি, আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার, দিস মানডে অনলি, এই সোমবার আমি নিতিন নবীনজির কাছে মোটা একটা দিস্তা, মানে অলমোস্ট ইট ইজ অ্যাবাউট কন্টেনিং ধরুন 20 থেকে 25টা পেজ হবে, মানে অল ডিটেলসটা, সেটা আমি অবশ্যই নিতিন নবীনজির অফিসে আমি জমা করেছি। এবং আমি সমস্তটা সাবমিট করা হয়েছে দল থেকে এবং শ্রমিক ভট্টাচার্য মহাশয়কেও বহুবার এর আগেও ফোন করা হয়েছে আমাদের তরফ থেকে, মানে আমাদের অ্যাডভোকেটসদের তরফ থেকে বহুবার বিভিন্ন অ্যাডভোকেটরা ফোন করেছেন, মানে এই ঘটনাগুলো নিয়ে কথাবার্তা বলার জন্য। এত অডাসিটি ওনার যে পিএ উত্তম বাবু এবং আরেকজনের নাম হচ্ছে আপনার বোধহয় সুবীর দা, হ্যাঁ, তো এরা কিন্তু পুরোপুরি ভাবে মানে খুব অডাসিটি হয়ে কথা বলছেন এবং আমাদের অ্যাডভোকেটদের থেকে কথাও শুনেছেন যে দেখুন আমরাও অ্যাডভোকেট, আমরা একটা প্রয়োজনে ফোন করছি, আপনাদের এই অডাসিটিটা আপনারা এসি ঘরে বসে দেখাবেন না, মানে কথা কাটাকাটি এগুলো হচ্ছে। এবং আমাদের পার্টির কয়েক হাজার কর্মী তারা কিন্তু ফোন করে গেছে, কিছু দলের থেকে আজকে সমস্তটা আমার দলকে জানানো হয়েছে, এ টু জেড আপ টু দিল্লি। আমি আবারও রিপিট করছি, একবার নয়, ইমেল করা হয়েছে, ফিজিক্যাল কপি জমা করা হয়েছে, সমস্ত কিছুর পরেই কিন্তু আমি আজকে এটা সবার সামনে আনতে বাধ্য হয়েছি আমার হিন্দুত্বকে এবং আমার ভারত মাকে রক্ষা করার জন্য। কারণ আমার মধ্যে যে শিক্ষা আছে, আমি মাস্টার ডিগ্রি করে আজকে সুপ্রিম কোর্টের লয়ার, আজকে আমি যদি মুখ না খুলি তাহলে বাংলার সাধারণ মা বোনেরা কি মুখ খুলবে বলুন? আমি মুখ খুললে তবে তো তারা বুকে জোর পাবে। একদম সংযুক্তা দি, আপনি লড়াই করে যান এইভাবে নির্ভীকতা বজায় রেখে। আপনার পাশে অবশ্যই আমরা সাংবাদিক হিসাবে আমরা সব সময়ের জন্য রয়েছি। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভাই। জয় হিন্দ। জয় হিন্দ।